মত বিনিময় করবেন, কথা বলবেন। আপনাদের উনি কথা বলার পরে, মহাসচিব মহোদয় কথা বলার পরে, ব্রিফ করার পরে আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মহাসচিব মহোদয় আপনাদের প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। এই প্রচণ্ড ঠান্ডা বাইরে আমি মনে করি যে যত তাড়াতাড়ি সম্ভব না বক্তব্যের পরে আপনাদের সংযুক্ত বা প্রশ্ন দেবেন, তারপরে আমরা আমাদের সেক্রেটারি সাহেব পরবর্তী কর্মসূচি জানাবেন। যুক্তরাজ্যের প্রবাসী সাংবাদিক বন্ধুগণ এবং এখানকার যুক্তরাজ্যের যারা কাজ করছেন আমার সাংবাদিক বন্ধুগণ, যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি গত 3 তারিখে আমার সুযোগ হয়েছিল আপনাদের সামনে কিছু কথা বলার। আমার সেই কথাগুলো যতটা সম্ভব আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের দেশের রাজনীতি অবস্থা ও সামগ্রিকভাবে যে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে গণতন্ত্র ধ্বংসকারী ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মুহূর্ত, ব্যাকগ্রাউন্ড, তার পরের ঘটনাগুলো আমি আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। সেজন্য আজকে এইখানে আমার ঠিক সংবাদ সম্মেলনের মতো কিছু নেই। আমি সেদিনই কথাগুলো বলেছি। আপনাদের যদি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন, আমি সে উত্তর দেবো। শুধু এই কথাটা আমি বলতে চাই যে দীর্ঘ 15 বছর আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সুচতুরভাবে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেন। এবং প্রথমেই যে আক্রমণটা তিনি করেন, সে আক্রমণটা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে আমরা আমাদের সংবিধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে মর্যাদা দিয়ে, তখন যে দাবি ছিল সেই দাবিগুলোকে মর্যাদা দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে সন্নিবেশিত করেছিলেন সংবিধানে। এবং এই বিধানটি সন্নিবেশিত হওয়ার ফলে আপনারা দেখেছেন যে প্রতিবার নির্বাচনের সময় বা পূর্বে যে ধরনের একটা নৈরাজ্যমূলক অবস্থা সৃষ্টি হতো, হত্যা খুন যখন বেড়ে যেত, সেটাকে বন্ধ হয়ে গিয়ে পরপর 3টি নির্বাচন কিন্তু আপনার অত্যন্ত সুষ্ঠুভাবে এবং প্রায় সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল। এবং কারোর সেই সময় ঠিক তেমন কোনো অভিযোগ ছিল না। কিন্তু 2008 সালে আওয়ামী লীগ একটা প্রশ্নবিদ্ধ কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচনের পরে, ক্ষমতায় আসার পরে তিনি ধীরে ধীরে অত্যন্ত সুকৌশলে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলার কাজ শুরু করেন। এবং তার কিছুদিনের মধ্যেই 12 সালের মধ্যেই কিন্তু তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে অ্যাবলিশ করে দেন। তখন থেকে কিন্তু আমরা আন্দোলন শুরু করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন এই কেয়ারটেকার গভর্নমেন্টটি বিলুপ্ত হয়, সিস্টেমটি, সেদিনই কিন্তু তিনি বলেছিলেন যে এখন থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা সৃষ্টি হলো, যার জন্যে এই দেশকে অনেক মূল্য দিতে হবে। আমরা সেটি দেখেছি, সেটাই সত্য হয়েছে। এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম অ্যাবলিশ করার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক যে অনিশ্চয়তা, অস্তিত্ব শুরু হয়েছে। গণতন্ত্রকে শিফট করে সেই আগের যে তাদের যে একটা স্বপ্ন ছিল
যে বাংলাদেশকে তারা একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করবে, যেটা তারা করেছিল 1975 সালে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, টিকতে পারেনি। সেই একই ধরনের একটা ব্যবস্থায় তারা বাংলাদেশকে নিয়ে যাবে এবং সেখানে এটা তাদের বহু পুরনো অভিলাষ। আপনাদের নিশ্চয়ই অনেকেরই যারা রাজনীতির ব্যাপারকে ফলো করেন, আপনারা নিশ্চয়ই আগেও দেখেছেন যে 1972 থেকে 75 আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এবং তাদের যে আপনার দুষ্কর্ম, তাদের দুর্নীতি, একইভাবে তাদের দুঃশাসন এবং তাদের দুঃশাসনের ফলে যে আপনার দুর্ভিক্ষ হয়েছিল, প্রায় লক্ষাধিক মানুষ মারা গিয়েছিল, এই বিষয়গুলো আপনাদের অজানা নয়। শুধু দুর্ভাগ্যক্রমে এই 15 বছরে এই কথাগুলো বেমালুম ভুলিয়ে দিয়েছে শেখ হাসিনা, আওয়ামী লীগ। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার, টু আন্ডারস্ট্যান্ড আওয়ামী লীগ অ্যান্ড ইটস ক্যারেক্টার্স। আপনাকে এই কথা বলতে ওই জন্যে যে আওয়ামী লীগের, আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে দুটো বৈশিষ্ট্য অত্যন্ত প্রবল। একটি হচ্ছে সন্ত্রাস, একটি হচ্ছে দুর্নীতি, অর্থাৎ জোর করে ক্ষমতা দখল করে রাখার যে প্রবণতা এবং যেটার জন্য তারা অনেক কিছু করে সেটা তারা করেছে। অন্যদিকে দুর্নীতি এটা ভয়াবহ একটা রূপ নিয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের বারবার মনে করতে হবে। যদি আমরা মনে না করি তাহলে আমরা আপনার ভুল করব। আমি যে কথায় যাচ্ছিলাম যে পরবর্তীকালে 1972, দুঃখিত, 1900 সাউন্ডের কোথায় সমস্যা হচ্ছিল, এটা আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে 2008 সালের পর থেকেই এই প্রবণতা শুরু হয়েছে এবং একটা সময় 2012 সালে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দিলেন একতরফাভাবে। সেই সময়ে পার্লামেন্ট ছিল, পার্লামেন্টে আমরা অপোজিশন ছিলাম এবং একটা পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছিল, আপনার পার্লামেন্টারি কমিটি, যেখানে সুরজিৎ সেনগুপ্ত ছিলেন, সাজিদ চৌধুরী ছিলেন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করা হয়েছিল। সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু সেখানে খুব পরিষ্কার করে মত দিয়েছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম এটা আরও বাড়ানো দরকার, ইলেকশনটা তার অধীনে হওয়া দরকার, আগামী অন্তত আরও 2-3টে নির্বাচন হওয়া উচিত। এর মধ্যে বিচারপতি খায়রুল হকের একটা রায়, যে রায়টাকে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়, কলঙ্কজনক একটা রায়। উনি ন্যায় বিচারের সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র শেখ হাসিনার ইচ্ছাকে চরিতার্থ করবার জন্যে অথবা অন্য কারো অভিলাষাকে আপনার বাস্তবায়িত করার জন্য তিনি এটাকে পুরোপুরিভাবে রায় দিলেন যে এটা বাতিল করা যেতে পারে, তবে আরও 2টো নির্বাচন ভবিষ্যতে করা যেতে পারে। এটাকে যে বিচারটা, রায়টা তিনি দিলেন সেটা ছিল একটা শর্ট ভার্ডিক্ট। এরপরে 16 মাস পরে তিনি এটাকে পূর্ণাঙ্গ রায় লিখলেন। এই 16 মাস করে পূর্ণাঙ্গ রায় লেখার ফলে যেটা হলো যে এর মধ্যে তিনি কিছু পরিবর্তন করে দিলেন আবার। এই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতিতে যেটা সেট করে গিয়েছিল। আপনারা যুক্তরাজ্যে বাস করেন, যুক্তরাজ্য একটা সভ্য দেশ, গণতান্ত্রিক দেশ, বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের মাদার অফ ডেমোক্রেসি, এখানেই তার সূতিকাগার। সেই যুক্তরাষ্ট্রে যারা বাস করেন বাঙালি, বাংলাদেশি, তারা আপনারা কিছুটা বুঝবেন। কিন্তু যুক্তরাজ্যের যারা বাসিন্দা অর্থাৎ ব্রিটিশ পিপল যারা, এরা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা ঠিক বোঝেন না। আমি এখানে অনেকবার এসেছি শুধু এটা বলার জন্যে যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ দি অনলি অ্যান্সার, ইজ দি প্যানেশিয়া ফর এ পিসফুল সলিউশন অফ দ্য পলিটিক্যাল প্রবলেমস। কিন্তু তারা সেই কথা বুঝতে চাননি। আপনাদের তখন একজন সিনিয়র লর্ড ছিলেন, কি যেন নাম তার ভুলে গেছে আমি, লর্ড আইভরি, উনি বলেন যে কেয়ারটেকার ইস্যু ইজ এ ডেড ইস্যু। এখনও মনে আছে আমার। আমরা বারবার তাদেরকে বলার চেষ্টা করেছি, ইউরোপিয়ান ইউনিয়নকে বলার চেষ্টা করেছি, আমেরিকাকে বলার চেষ্টা করেছি,
একটাই কথা যে তুমি যখন একটা দেশের রাজনৈতিক যে বিশ্লেষণ করবে, সেই বিশ্লেষণটা সবচেয়ে বেশি যে প্রয়োজন যে তার দেশের রাজনীতির যে চরিত্র সেটাকে তুমি দেখবে। আমার এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে উই ডোন্ট ট্রাস্ট ইচ আদার। একটা রাজনৈতিক দল আরেকটা দলকে বিশ্বাস করে না, যার ফলে এখানে যখন নির্বাচন হয় তো নির্বাচনকালীন যে সরকার থাকে সেই সরকারটাই সব কিছু কেড়ে নিতে চায়, সব কিছু নিয়ে নিতে চায়, এবং সে তার নিয়ন্ত্রণের মধ্যে দিয়েই সেই আপনার যেটা করিয়ে নিতে চায়, ইঞ্জিনিয়ারিং করে হোক আপনার এইভাবে নিতে চায়। ফলে এটা কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। কিন্তু তারা আমাদের সেই কথাটি কোনো গুরুত্ব দেননি, এবং যার ফলে একতরফা নির্বাচন ঘোষণা করা হয়েছে, হাসিনাও করেছেন। আমরা সেই নির্বাচনে যাইনি, আমরা জানি 2014-তে আমরা নির্বাচনে যাইনি, এবং তারপরে একটা নির্বাচনও একবারের জন্য আপনার গ্রহণযোগ্য হয়নি। আমরা ভেবেছিলাম যে 2018-তে নির্বাচনে গিয়েছিলাম, ভেবেছিলাম যে 2018-তে নির্বাচনে যাই, যদি সেখানে কোনো পরিবর্তন হয়। শেখ হাসিনা আমাদেরকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে বললেন যে আমি কমিট করছি যে নির্বাচন সুষ্ঠু হবে। আমরা ভেবেছিলাম যে সেটা হয়তো তিনি মিন করছেন, এমনকি আপনার এই থেকে বিভিন্নভাবে আলোচনার পরে নির্বাচনে আমরা গেছি, কিন্তু দেখা গেছে সেই নির্বাচন আগের রাতেই করে নিয়ে চলে গেছে। 2014-তে 154 জনকে আগেই আপনার ঘোষণা করে দিয়েছেন আনকনটেস্টেড ইলেক্টেড। আর এবারকার তো আপনারা দেখেছেন 5ই জানুয়ারি 2024-এ আমরা তখন কারাগারে, দলের বেশিরভাগই সিনিয়র লিডাররা কারাগারে, এবং যার ফলে সেখানে আপনার এই নির্বাচনটা তারা একইভাবে করে নিয়ে চলে গেছে। আমি যে জন্য এতগুলো কথা বললাম সেটা হচ্ছে যে আপনার যদি ব্যবস্থাটা ঠিক না থাকে, নির্বাচনী প্রক্রিয়াটা যদি ঠিক না থাকে, আপনি গণতান্ত্রিক পরিবেশ যদি তৈরি করতে না পারেন, একটা লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতে না পারেন, তাহলে আপনি কখনোই সেই সুষ্ঠু নির্বাচনটা পাবেন না, গ্রহণযোগ্য নির্বাচন পাবেন না। এই কারণেই কিন্তু আমরা বারবার এই কথাটা বলে আসছিলাম। সাংবাদিক বন্ধুরা, আপনাদের কাছে বারবার এক কথা বলার প্রয়োজন নেই, আপনারা সবই জানেন। কিন্তু যে বিষয়টা হয়েছে, আমাদের ক্ষতি হয়ে গেছে প্রায় 15 বছর। আমরা যে একটা ট্র্যাকে উঠেছিলাম, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমের মধ্য দিয়ে আমরা একটা আপনার সুষ্ঠু গণতন্ত্রের দিকে যাওয়ার একটা রেলে উঠেছিলাম, ওইখান থেকে তারা আমাদেরকে নামিয়ে দিয়েছে। শুধু আমাদেরকে না, গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে। যার ফলে কী হয়েছে, সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়েছে যেটা, যে পার্লামেন্ট তারা নিজেরা গঠন করেছে, ওই পার্লামেন্টে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। অর্থাৎ সেখানে সরকারকে কোনো জবাবদিহি করতে হতো না, কোনো জবাবদিহি করতে হতো না। এটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে মারাত্মক, যে যারা সরকারে আছেন তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে, যা খুশি তাই করবেন, করেছেনও তাই। এবং আপনার প্রেসকে নিয়ন্ত্রণ করা, শুধু নিয়ন্ত্রণ না, গলা টিপে ধরা, এমন কতগুলো আইন করেছে যে আইনগুলো আমরা অনেক আপনারা ভালো জানেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার অ্যাক্ট, সব মিলিয়ে সাহস করে কেউ একটা লাইন লেখার সুযোগ পেত না। সবখানে শুধু চাটুকারিতা, কে কত তাকে ভালো বলতে পারবে, কে কত তার আপনার প্রশংসা করবে, সেটাই ছিল তার কাজ। এবং কতগুলো সুনির্দিষ্ট আপনার মিডিয়াকে এসে তখন আপনার সে প্রমোট করার চেষ্টা করেছে। তো দেখুন কি কষ্টের কথা, আপনাদের কালিগসরা যারা আপনার বড় বড় পত্রিকা চালাতেন সেই সময়, তারা প্রকাশ্যেই তার চাটুকারিতা করেছেন। তো একটা গণতন্ত্র যদি আপনার চালু করতে হয়, গণতন্ত্রকে যদি আপনার প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমরা জানি যে আপনার মিডিয়া ইজ দ্য স্ট্রংগেস্ট পিলার। সেই যদি আপনার শক্ত থাকে তাহলে গণতন্ত্র শক্তভাবে চলে। দুর্ভাগ্যক্রমে আমাদের সেই মিডিয়া নষ্ট করে ফেলেছিল শেখ হাসিনা, যার ফলে যা হওয়ার তাই হয়েছে। 15 বছর আমরা আন্দোলন করেছি। আমাদের আন্দোলনকে অনেকে খাটো করে দেখার চেষ্টা করে। বিএনপি একা ছিল না, কিন্তু বিএনপি এর মধ্যে অনেকগুলো কাজ করতে পেরেছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে, উনি কারাগারে গেছেন কিন্তু মিথ্যা মামলায়। আমাদের
নেতা তারেক রহমান সাহেব তিনি চলে এসেছেন বহু আগে থেকে, নির্বাসিত হয়ে এসেছেন, কারণ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আপনার পাঠিয়ে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট বিএনপির সবচেয়ে কঠিন সময় কেটেছে, মোস্ট ক্রিটিক্যাল টাইম কেটেছে এই সময়। আপনার শুনলে অবাক হবেন, উনি জানেন হয়তো বা যে আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, সব মিথ্যা মামলা, গায়েবী মামলা। প্রত্যেক বছর একটা মামলা দেয় 2000-3000 আসামি করে সমস্ত, একবার ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত কেউ বাকি নেই আমাদের নেতারা। আমাদের 20,000-এর উপরে নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। সিলেটের ইলিয়াস আলী সহ 3 জন আপনার এমপি তারা গুম হয়ে গেছেন, এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়, মোট 700। এই একটা ভয়াবহ ফ্যাসিজম মধ্য দিয়ে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এমন একটা বছর নাই যে আমরা জেলে যাইনি। এই মামলা মোকদ্দমা বেশিরভাগ সময় আমাদেরকে কারাগারে, আদালতের সামনে কাটাতে হতো, এই অবস্থার মধ্যে চলেছে। এবং তখন যেন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল পুলিশ আর আদালতের মধ্যে, যে কে কত বেশি কষ্ট দিতে পারে বিএনপিকে। দ্যাট ওয়াজ দ্য সিস্টেম অ্যাট দ্য টাইম। ডিবি ধরে নিয়ে গেছে, ঢুকে ঢুকে নির্মম অত্যাচার করেছে। তারপরে প্রচুর টাকা নিয়ে, যারা ব্যবসায়ী সর্বনতার কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ছেড়েও দেয়নি, আবার মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। আপনাদের এখানে অনেকেই আছেন যারা এর ভুক্তভোগী আছেন, আমি জানি এই মামলা আমাকে তোমার ভুক্তভোগী হয়েছে। তারপরে কিন্তু আপনারা লড়াই করেছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহর অশেষ রহমতে জুলাই মাসে ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনকে ভিত্তি করে এটাকে টার্ন করে সাইদ খানের হত্যার মধ্য দিয়ে আন্দোলনটাকে নতুন মোমেন্টাম পায়। এটাকে আমরা বলি সবসময়, এগুলোকে আমরা যারা রাজনীতি করছি, দেখছি, অতীতের অভিজ্ঞতা দেখি, এটা একটা স্পার্ক দরকার হয়। একটা আন্দোলনকে বিস্ফোরণমুখ করতে, তাকে একটা আফসার্জের মুখে নিয়ে যেতে একটা স্পার্ক, স্ফুলিঙ্গ দরকার হয়। সেই স্ফুলিঙ্গটা ছিল আপনার এই সাইদ খানের হত্যা। এরপর ইতিহাস আপনাদের জানা, আমি দীর্ঘ করতে চাই না। এরপরে হাজার হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে। আমার বিএনপির মানুষের রাস্তায় দাঁড়িয়ে প্রাণ দিয়েছে, ছাত্ররা প্রাণ দিয়েছে। প্রায় 426 জন আমরা নেম আমরা দিয়েছি যে আমাদের ছাত্ররা আমাদের তারা ইন্তেকাল করেছে। প্রায় 1010 মতো আপনার তারা ইনজিওর্ড হয়েছে, চোখ চলে গেছে কারো, এরকম বহু আছে। তো এরকম একটা অনেক আত্মত্যাগ, রক্তপাত মধ্য দিয়ে আমরা আপনার হাসিনা মুক্ত হতে পেরেছি, ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। কিন্তু যখনই কাউকে জিজ্ঞেস করি যে ভাই কেমন, হচ্ছে স্বস্তি পাচ্ছি না। আজকে আমি আমার এক অনেক পুরনো আত্মীয়, আমার সঙ্গে তার আগে খুব বেশি দেখা হয়নি কোনোদিন, তার আমার স্ত্রীর আত্মীয়, আমি তার বাসায় গিয়েছিলাম। ভদ্রমহিলা, তিনি ডাক্তার, তার পিতাও ডাক্তার ছিলেন। তো তিনি আমাকে যেটা জিজ্ঞেস করলেন, সেই আমি ওই কথাটা ওই জন্যই আনছি। তিনি বললেন যে দেশে কি শান্তি আসবে, দেশে কি গণতন্ত্র আসবে? $1 মিলিয়ন কোয়েশ্চেন। এত রক্তপাত, এত ত্যাগ, এত কষ্ট, তারপরে যদি আজকে এই প্রশ্ন মুখোমুখি আমাদের হতে হয়, তাহলে তো কষ্ট হবেই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 6 বছর কারাগারে কাটিয়েছেন। তার দুরারোগ্য অসুখ হয়ে গেছে কারাগারে থেকে। আপনারা জানেন, আমাদের ভাবতে হবে চেয়ারম্যান সাহেবকে, তাকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়, তার শারীরিক ক্ষতিগ্রস্ত করা হয়, এবং তার যে পরিবার, তার সন্তান, সবাইকে যে ট্রমার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, এটা আনবিলিভেবল। আজকে এই যে প্রাইস উই পেইড, আমরা এই যে মূল্যটা দিয়েছি, আমাদের সকলের একটাই প্রত্যাশা, যে আমরা একটা
সুন্দর গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ফিরে পাবো, তাই তো নাকি? তো সেইখানে আজকে কিছু মেঘ করছে, আকাশে মেঘ আসছে, এটা বোধহয় আমাদের প্রাপ্য নয়। আমরা এটাকে এখান থেকে বেরিয়ে আসতে চাই। করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার অভিযোগ আনা হচ্ছে এবং এমনভাবে প্রচারণা হচ্ছে কিছু কিছু বাংলাদেশি তো না, প্রায় ভারতবর্ষের কিছু মিডিয়া থেকে, যে মিডিয়াগুলো প্রচারণা করে আপনার এমনকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে পর্যন্ত ইনফ্লুয়েন্স করছে। আপনাদের যুক্তরাজ্যের থেকেও আপনার রিয়াকশন গেছে। আমি আপনার প্রথম কয়েকদিন ঘটনার পরে আপনাদের নিশ্চয় 3 দিন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। পুলিশের অর্ধেকের বেশি মানুষ, মানে স্টাফ, অফিসার, কর্মকর্তা, কর্মচারী সব পালিয়ে গিয়েছিল। কারণ তাদের সেই মোরালটা ছিল না, তাদের সেই, তারা যে অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে, তাদের সেই যে নৈতিক একটা অবস্থা যে সে ফেস করবে, দাঁড়াবে, সেটা তাদের ছিল না। সেই অবস্থা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে আমরা শতভাগ আপনার তাদেরকে সমর্থন করেছি, সহযোগিতা করেছি, এখনও করছি। এখন যেটা প্রশ্ন এসছে যে নির্বাচন আগে না সংস্কার আগে, এটা একটা অনেক বড় প্রশ্ন এসছে। সংস্কার অভাবটা আমরা বহু আগে অনুভব করেছি, যে সিস্টেমে চলছে দেশ, তাতে করে এখানে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না, গণতন্ত্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে না। যেই কারণে 2016 সালে আমাদের দেশের বেগম খালেদা জিয়া তখন ছিলেন বাইরে, তিনি ভিশন 2030 বলে একটা আমরা ভিশন দিলাম। সেখানে কিন্তু আমরা পরিবর্তন, সংস্কার, আমরা পার্লামেন্টের আপনার ব্যবস্থাগুলো পরিবর্তন করা, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে আপনার ভারসাম্য নিয়ে আসা, মন্ত্রীদের মধ্যে ভারসাম্য নিয়ে আসা, মানুষ অনেক বেশি, সুতরাং এখানে পার্লামেন্টের একটা আপার হাউস থাকা দরকার, এগুলো নিয়ে আমরা জনগণের সামনে কিন্তু এটা আমরা দিয়েছি 2030 এবং আহ্বান করেছি যদি কারো কিছু বলার থাকে তাহলে সেটা বলবেন, আমরা সেটাকে সম্মিলিত করবো। ওই একই জিনিসই আমরা আবার 2022 সালে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে, যাদের সঙ্গে আমরা একসাথে কাজ করছিলাম, আন্দোলন করছিলাম, এবং আপনারা জানেন বেশ কয়েকটা জোট হয়েছিল তখন, একটা গণতান্ত্রিক মঞ্চ, সমমনা দল, 12 দলীয় জোট, এই জোটগুলো সবাই মিলে আমরা কিন্তু আপনার একটা দেই, আপনার প্রথমে 27 দফা দিই, তারপরে 31 দফা দিয়েছি। 27 দফার আগে ছিল আবার একটা আপনার গোলাপবাগের মিটিংয়ের মধ্যে দিয়ে আপনাদের মনে কথা, যে সেখানে 10 দফা দাবি দেওয়া হয়েছিল। সেই 10 দফা দাবিতে কিন্তু সবাই সমর্থন করেছিল, ইনক্লুডিং জামাত ইসলাম, ইফ ইউ রিমেম্বার প্লিজ। তো সে আমরা সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ চেষ্টা করেছি। আমাদের স্লোগান ছিল একটাই, সেটা হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এই ফ্যাসিস্টকে সরানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। এটা আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার 50, 52, 53 বছর পরেও আমাদেরকে রেস্টোরেশন অফ ডেমোক্রেসির কথা বলতে হয়। 1971 সালে যখন আমরা আপনার পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করি, আমাদের কিন্তু লক্ষ্য একটাই ছিল তখন, টু এস্টাবলিশ এ ডেমোক্রেটিক, একটা আপনার ডিসপ্যারিটি থাকবে না, মানবিক মূল্যবোধ থাকবে, সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এক গণতান্ত্রিক সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেইভাবেই কিন্তু আমরা কাজ করেছি, যুদ্ধ হয়েছে সালে। দেখেন 72 থেকে 75 সালের মধ্যে আওয়ামী লীগ সেটাকে শেষ করে দিয়েছে, এবং 75 সালে তারা একদলীয় সরকার বাকশাল প্রতিষ্ঠা করেছে। এবং যদি কাউকে সবচেয়ে বড় অপরাধী বলতে হয় বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের, আমি এটাকে বলি আত্মা, দ্য সোল, বাংলাদেশকে ডিস্ট্রয় করার জন্য, ইট ইজ কালপ্রিট ইজ আওয়ামী লীগ। আওয়ামী লীগ এককভাবে এটা করেছে। আমি কথা জোরের সঙ্গে বলি, সব জায়গায় বলার চেষ্টা করি যে হোয়াই ডু ইউ ব্লেম আদার্স। এটা আওয়ামী লীগ নিজে হাতে এই দেশের সমস্ত ভবিষ্যৎকে নষ্ট করেছে। যেখানে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চিন্তা করেছি, যুদ্ধ করেছি, সেখানে তারা একা নষ্ট করেছে।
যাই হোক, এখন সংস্কারের প্রস্তাবটা আগেই দিয়েছি, 31 দফা দিয়েছি। এখন আপনারা দেখছেন যে আমাদের এই সাহেবরা এখানে দেশে প্রায় প্রতিটি থানায় থানায় জেলায় জেলায় 31 দফা নিয়ে আলোচনা করছেন। আপনারা যদি 31 দফাটা ভালো করে দেখেন তাহলে এর বাইরে আর কোনো সংস্কার প্রস্তাব থাকার কথা না। যেটা আজকে কথাগুলো আসছে সবগুলোই সেখানে আছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আপনার সংবিধানের প্রশ্ন এসছে একটা, যে সংবিধান পরিবর্তন করতে হবে। আমরা তো দ্বিমত করি। আমরা যে সংবিধানের পরিবর্তন সংশোধন যাই বলেন না কেন, বা নতুন করে লেখা যেতেই বলেন না কেন, এটা কে করবে? এটা করার এখতিয়ারটা কার? আমার এই কথাটা খুব সমালোচনা হয়েছে। আমি যখন বলি যে ম্যান্ডেট সংসদ, তাহলে একমাত্র যার দায়িত্ব সেটা হচ্ছে মানুষের, জনগণের। মালিক হচ্ছে জনগণ। জনগণের মালিকানার প্রতিফলন কী হয়? সংসদে। ইফ দে ইলেক্টেড বাই দ্য পিপল, সেখানে আসে সেটা। এখন কেউ কেউ বলছে যে না, আমরা দিয়ে দেব। আপনারা কারা? আপনাদের ম্যান্ডেটটা কোথায়? অনেকে প্রশ্ন করে যে এটা হচ্ছে জুলাই আগস্টের ম্যান্ডেট। এটা তো কখনো একটা আপনার ওইভাবে বলা যেতে পারেন। তাহলে কি বিপ্লবী সরকার করতেন আপনারা? একটা রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন, রেভলিউশনারি পরিবর্তন আনতেন, পুরো রেভলিউশন করতেন। সেটা যখন হয়নি, একটা সংবিধানের অধীনেই আপনারা শপথ নিয়েছেন, এই সংবিধানের অধীনে। এর মধ্যে প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেই সংবিধানের পরিবর্তনটা আনতে হবে, এটা আমরা একমত। এবং সেই জন্য আপনারা যে সংস্কার কমিশন করেছেন, আমরা সেটার সঙ্গে একমত। আমরা আমাদের দলের মধ্যেও কিন্তু আমরা কতগুলো সংস্কারের কমিটি তৈরি করেছি। এবং আপনারা দেখেছেন যে আমাদের প্রস্তাবগুলো আমরা ইতিমধ্যেই সংবিধান সংস্কার কমিটিকেও দিয়ে এসেছি, নির্বাচনকেও দিয়ে, কমিশনকেও দিয়ে এসেছি, অন্যান্য কমিটিগুলো আমরা দিচ্ছি। অর্থাৎ উই আর ওয়ার্কিং হার্ড অন ইট, যে আমরা দেশটাকে সুষ্ঠু অবস্থায় নিয়মের মধ্য দিয়ে চলার জন্যে, রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, সবচেয়ে বড় কথা হচ্ছে যে পার্লামেন্টের সুপ্রিমেসি দেওয়ার জন্য আমরা অবশ্যই কাজ করছি। আমরা আশা করব যে বর্তমান যে সরকার এখন আছেন, আমাদেরই সরকার আমরা বলছি, কারণ সবাই মিলেই আমরা এই সরকার নিয়ে এসেছি, তারা এই বিষয়গুলো উপলব্ধি করবেন। এবং আমি যেটা বলি, এটা অনেকে অনেক কিছু মনে করতে পারেন যে এখন বাংলাদেশের সামনে হঠকারিতার কোনো সুযোগ নেই। একটু স্লিপ করবেন, ইউ জাস্ট প্যারিশ। আমরা যদি স্লিপ করে যাই, আমরা একে প্যারিশ করে যাব, ধ্বংস হয়ে যাব। এই জন্য সবাইকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, সতর্কতার সঙ্গে কথাবার্তা বলতে হবে। একই সঙ্গে সাবধান সতর্কতার সঙ্গে কাজ এগুতে একটা পা করে এগুতে হবে। এইখানে যদি আমাদের ভুল হয়, তো এবার যে সুযোগটা আমরা পেয়েছি ফ্যাসিবাদকে সরিয়ে নতুন একটা বাংলাদেশ তৈরি করবার, সেই সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না। আপনারা সবাই এখানে অত্যন্ত বিজ্ঞ, শিক্ষিত, উচ্চশিক্ষিত মশাই এবং সংবাদ নিয়েই কাজ করেন। সেই সংবাদের মধ্যে দেশে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা আছে। আমি বলছি না যে করছে, অরাজকতা সৃষ্টির চেষ্টা আছে। কারা করছে? পতিত ফ্যাসিবাদ, তাদের যে দুর্নীতিতে অর্জিত অর্থ, তাদের যে আপনার ক্ষমতায় টিকে থাকবার যে বাসনা, এটা নিয়ে যেহেতু শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন, তিনি মনে করছেন যে তিনি অনেক সুবিধা পাবেন। এবং আপনাদের এখানে নাকি তিনি বক্তৃতা করবেন শুনলাম আমি, ডিজিটালে বক্তৃতা করবেন শুনেছি, ঠিক নাকি? 8 তারিখে আগামীকাল আছে। তো একবারের জন্য আপনার অনুশোচনা পর্যন্ত করেননি। বরঞ্চ আমার মনে আছে উনি একবার বলছিলেন যে আমি বুঝি না আমার অপরাধটা কি। মনে আছে আপনাদের? উনি বলছিলেন আপনি আপনার সবচেয়ে বড় অপরাধ যে আপনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন। এটাই তো আপনি বুঝতে চান না, দ্যাটস দ্য হোল প্রবলেম। আপনি মনে করেন যেটা আপনার পৈতৃক সম্পত্তি, আপনার বাপের তালুকদারি, জমিদারি, আপনি যেভাবে চালাবেন দেশটা সেভাবেই চলবে। তো দেশ তো সেভাবে চলবে না, চলেনি। যাই আমি আশা করব যে দেশ ভালো চলুক। আমরা সবাই আপনার
সতর্কতার সঙ্গে চেষ্টা করি, দেশপ্রেমের সঙ্গে চেষ্টা করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করি। আমাদের লক্ষ্য একটাই, আমরা বাংলাদেশে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক কল্যাণমূলক সাম্য মানবিক মূল্যবোধ ন্যায় বিচার প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র দেখতে চাই। এই হচ্ছে আমাদের সকলের ইচ্ছা। এবং আজকে দেখেন প্রায় 15 বছর 16 বছর ধরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্বাসিত অবস্থায় বাস করছেন এবং তিনি কতটা ট্রমার মধ্যে থাকতে হয় যে দেশেও ফিরতে পারেননি। এখন ইনশাআল্লাহ দেশে ফিরবেন, জনগণকে তিনি নেতৃত্ব দেবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন। যখন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন শাহাদাত বরণ করেন তখন তার বয়স ছিল খুব বেশি না, অল্প। তখন থেকে উনি কিন্তু লড়াই শুরু করেছেন, গণতন্ত্রের লড়াই। সেই লড়াই তিনি এখনও লড়ে যাচ্ছেন। বিভিন্ন অ্যাম্বাসেডারদের সঙ্গে দেখা করছেন। প্রথম যে বক্তব্যটা তিনি দিলেন সব মিলিয়ে দেখবেন যে গণতন্ত্র ছাড়া আর কিছু নেই, মানুষ ছাড়া আর কিছু নেই। এখন আমাদের চেয়ারম্যান সাহেব 20 ঘন্টা 24 ঘন্টার মধ্যে বোধহয় 18 ঘন্টাই তিনি এইটার বাংলাদেশের কীভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা যায়, কীভাবে ভালো করা যায় সে জন্য কাজ করছেন। আমরা তার সঙ্গে যারা কাজ করছি তার সহকর্মী হিসাবে, তার কর্মী হিসাবে আমরা সবাই কিন্তু ওই লক্ষ্যেই কাজ করে চলেছি। আমি আশা করব যে আমরা সফল হব পুরোপুরিভাবেই এবং বাংলাদেশ সত্যিকার অর্থেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের, সেটা প্রতিষ্ঠিত হবে। সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, এটা হচ্ছে আমাদের মূল শক্তি। যে আমরা বাংলাদেশি, আমরা অন্য কোনো দেশের সঙ্গে এক নই। আমাদের আলাদা বৈচিত্র্য আছে, স্বাতন্ত্র্য আছে, আইডেন্টিটি আছে একটা। তো এই বিষয়টাকে মাথায় নিয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই এবং ভুল না করি, কোনো আপনার চটকদারি কথায় আপনার সবাই যদি আপনার ভুলে না যাই এবং সঠিক পথে গণতান্ত্রিক পথে যাই, তাহলে আমার মনে হয় যে আমরা সফল হব। ধন্যবাদ। আপনাদের আরও প্রশ্ন থাকলে আপনারা হাত উঠাবেন, সরাসরি তার উত্তর দিন। সাত্তার ভাই এই যে করছেন, এক এক করে আসেন, এক এক করে আসেন। উনি বলেছেন আপনি করেন। প্লিজ একজন একজন করে করেন। কোনটার সঙ্গে আছেন আপনার কাইন্ডলি আপনার জি বলেন। আপনি আপনার বক্তব্য বলেছেন যে মানুষের প্রত্যাশার উপর মেঘ জমছে এবং এটা অনেকেই নানাভাবে নানা প্রকারে অনুভব করছেন। এর সমাধানের জন্য কি আপনারা ভাবছেন যে এই অন্তর্বর্তী সরকারি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব নিয়ে জাতীয় সরকার গঠন? জি, আরেকটা হলে একটু ভালো। আপনার এই প্রশ্নটা হচ্ছে যে জাতীয় সরকার গঠনের কোনো কথা আমরা বলিনি, কারণ আমরা মনে করি যে এখন যে সরকারটা আছে, আমরা যেটা মনে করি তার মধ্যে জাতীয় সরকার এর চেয়ে ভালো কিছু হবে না, বরঞ্চ জাতীয় সরকার আসলে আরও বেশি সমস্যা তৈরি হবে। আমি যে কথা আগেই বলছি, আমাদের কালচারটা একটা প্রবলেম আছে। তো কালচার হচ্ছে অল দ্য পলিটিক্যাল পার্টি উই ডোন্ট ট্রাস্ট ইচ আদার। তো এখন যদি আমরা সবাই মিলে একটা আপনার সরকার গঠন তো করতেই পারবেন না, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। যদি করেনও সেটাকে আমরা ইফেক্টিভ করতে পারবেন না, কার্যকরী করতে পারবেন না, আমাদের নেই। তবে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনার
সমস্যা তৈরি করা হচ্ছে, এটাকে বাংলাদেশের মানুষ ওভারকাম করতে পারবে। উনিকে আমি আপনার নামটা ক্যান্ডি একটু বলবো। আমার নাম রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়া। আমার আত্মপরিচয় আছে যে আমি সাইবার দুর্বৃত্ত, আপনারা বাংলাদেশ থেকে আমার কি উনার কোন পত্রিকা? থ্যাংক ইউ। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সহযোগিতা করছেন, করবেন আপনারা কিভাবে করছেন আমি জানি না, বিএনপি করছে কিনা তাও জানি না। ট্রাম্প সরকারের সাথে, ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আপনারা কি কাজ করছেন না করছেন না? এবং আপনি যদি বলছেন যে এখান থেকে প্রতিবাদ যাচ্ছে এই ব্রিটেনের হাউস অফ পার্লামেন্ট থেকে, এখানেও কি আপনারা ব্রিটেনের হাউস অফ পার্লামেন্টের সাথে আপনারা কাজ করছেন কি করছেন না? এটি আমার প্রশ্ন। থ্যাংক ইউ। আপনার তো আমি আশা করেছিলাম যে আপনি জানবেন যে আমরা সহযোগিতা করছি কি করছি না, কারণ এই প্রায় 3.5 মাস হয়ে গেছে। 3.5 মাসে আমরা আমাদের বক্তৃতা, বিবৃতি, বারবার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করা, প্রস্তাব দেওয়া, এগুলো সব আমরা করে এসেছি। ওইটাই একটু সবচেয়ে বড় সহযোগিতা। 1 2 নম্বর, ট্রাম্পের আপনার এখনও পর্যন্ত দায়িত্ব নেয়নি, তার প্রশাসন তো দায়িত্ব নেয়নি। 1 2 নম্বর যে শুধু বিদেশিদের উপর নির্ভর করে আমি মনে করি যে আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যাবে না। কারণ আমার দেশের প্রেক্ষিতে, আমার দেশের জাতি গোষ্ঠী নিয়েই আমাকেই সে কাজটা করতে হবে। আর আপনি যেটা বলছেন, আন্তর্জাতিক বিশ্বে আমরা সবসময় যোগাযোগ রেখেছি, এখনও যোগাযোগ রাখছি। আমি এই সুযোগে বলে নেই যে এখানে আপনারা যুক্তরাজ্যে প্রবাসী যারা আছেন তারা এই আন্দোলনে যেভাবে সহযোগিতা করেছেন, এটা আনপ্রেসিডেন্টেড। এটা করেছেন এই জন্য যে আপনারাও এই চান যে আপনার দ্রুত বাংলাদেশি গণতন্ত্র ফিরে আসুক, এবং এখনও তারা সেই যোগাযোগ রেখেছেন। আমরা আমাদের পার্টির তরফ থেকে যে কমিটি আছে সেই কমিটিগুলো আমরা যোগাযোগ করছি। আমরা বাংলাদেশে যে আপনার ব্রিটিশ হাই কমিশন যেটা আছে তাদের সঙ্গে আমাদের রেগুলার বৈঠক হয়, আমাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই আছে। জুবাইর ভাই প্লিজ, জুবাইর ভাই মাইক লাগতো না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সোহেল ভাইয়ের সাথে যুক্ত করি এই প্রশ্নটা। মোহাম্মদ জুবাইর, আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট। আমার প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ তারা কখনো ভারত এবং ইউকেতে তারা খুবই এক্সট্রাঅর্ডিনারিভাবে ইনফ্লুয়েন্সিয়াল ছিল। এখন তারা ক্ষমতায় নাই, এখনো ভারতে এবং ইউকেতে পার্লামেন্টে এবং 2 দিন আগে ব্রিটিশ পার্লামেন্টে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও কিভাবে কথা বলেছেন আপনি শুনেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছ থেকে আমরা সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার ব্যাপারে একেবারে আপডেট ইনফরমেশন জানতে চাই, এবং এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তার সুস্থতার ক্ষেত্রে, তাহলে আপনারা যদি ক্ষমতায় যান, আমরা কি আবারও তারেক রহমানকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দেখবো, না তাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে চিন্তা করবেন? অনেক ধন্যবাদ। অ্যাডভান্স কথা বলতেছে, ধন্যবাদ আপনাকে। আপনি অনেক অ্যাডভান্স কথা বলে ফেলেছেন আর কি। তো যাই হোক, আমরা আবার আপনার যদির উপর ভিত্তি করে রাজনীতিটা কম করি আর কি। আমরা আশা করছি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি খুব শিগগিরই আপনাদের ইংল্যান্ডেই আসবেন, লন্ডনেই আসবেন চিকিৎসার জন্যে, এবং সেখানে তিনি সুস্থ হবেন। আর আমাদের মধ্যে কোনো সমস্যা নেই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি প্রধানমন্ত্রী হলেন না ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হলেন, ইট উইল বি ডেফিনেটলি ডিসাইডেড বাই আওয়ার পার্টি, নো প্রবলেম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 2 নম্বর হচ্ছে যে আপনার যোগাযোগের ব্যাপারটা বলছেন আপনি, যেটা যে তারা খুব ভোকাল। ভারত বহু আগে থেকেই আপনার ইন্টারন্যাশনালি তারা অনেক বেশি আপনার অ্যাক্টিভ। এটা আপনাদের কিছু দায়িত্ব আছে, যারা এখানে আমাদের বিএনপির লোক আছেন, বিএনপির নেতারা আছেন, তাদের একটা বড় দায়িত্ব রয়েছে এই যোগসূত্রটাকে আরও শক্ত করা, এবং আমি মনে করি যে তারা এটা করছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরও ভালোভাবে করবেন। সাহিদ চৌধুরী স্যার জি শুনি, হ্যাঁ বেটার, হ্যাঁ হ্যাঁ। আপনারা কাইন্ডলি এরপর থেকে 2-3টা প্রশ্ন একসাথে নিয়ে নিই, তার উত্তরটা দিই, তার মধ্যে আপনাদের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। থ্যাংক ইউ।
গুমের যে কারিগর জিয়াউলকে গ্রেফতার করা হচ্ছে, আপনারা এই ব্যাপারে কোনো আপডেট আপনাদের কাছে আছে কিনা? আপনাকে গুম করার জন্য সর্বশেষ অবস্থা। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে বহু সাংবাদিক বাংলাদেশে সংবাদের কারণে নির্যাতিত হয়েছে, বেশ কিছু সাংবাদিক এদেশেও রয়েছে। আপনারা আগামী নির্বাচনে তো আগামী বছর হওয়ার সম্ভাবনা রয়েছে, তো আপনারা যদি ক্ষমতা যান এ ব্যাপারে সাংবাদিকদের কল্যাণে বা এই যে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে আপনারা কিছু করার পরিকল্পনা হয়েছে? থ্যাংক ইউ। সাইদ ভাই প্লিজ। আপনাদের আন্দোলন সংগ্রামের কথা বলেছেন, এটা তো আমরা দেখছি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে, আপনি কি আয়নাগর কি আপনি প্রত্যক্ষ করেছেন, পরিদর্শন করেছেন? এই ব্যাপারে আপনার বক্তব্য। আপনার হ্যাঁ বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে প্রবাসীরা অনেক সমস্যা আছে, আমরা যারা প্রবাসী আছি বর্তমানে যে একটা নতুন করে সমস্যা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে নো ভিসা ফি বৃদ্ধি করা হয়েছে। আপনারা যদি ক্ষমতায় যান তাহলে প্রবাসীদের জন্য কি কি থাকবে এবং কি বিষয়? নো ভিসা ডুয়াল সিটিজেনশিপ যেটা করছেন, নো ভিসা ডুয়াল সিটিজেনশিপ সেই সাথে আপনার বাংলাদেশের ভিসা প্রবাসীদের জন্য যে সব সমস্যা আছে, প্রবাসী হাজার সমস্যা আছে, পাসপোর্ট, এনআইডি কার্ড সহ বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যার সমাধান আমরা কিন্তু শুনে আসছি যে আজকে সমাধান সবে এই সরকার আসবে, নতুন করে নির্বাচন কমিশন আসলেন, তারাও মিটিং করলেন, কিন্তু আসলে কাজের কাজ কিছু হচ্ছে না। প্রবাসীরা সবসময় নিগৃহীত হচ্ছে এবং সেই নিগৃহীত হলে আপনার ক্ষমতায় গেলে প্রবাসীদের জন্য কি করবেন সেই ব্যাপারটা আমরা আসমা মাসুম করে কায়ুম। আপনার দলের 2008 থেকে যুক্তরাজ্যে হাজার হাজার নেতা কর্মী বিগত সরকারের আমলে দেশে যেতে পারেনি। তাদের অনেকে এই ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে আন্দোলনের জন্য অনেকের বাড়ি করে হামলা করা হয়েছে, অনেকে অগ্নিসংযোগ করা হয়েছে। আপনার পাশে বসে আছেন মালিক ভাই, বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, কৈশব ভাই আত্মীয় স্বজনকে নির্যাতন করা হয়েছে, হাজার হাজার। যারা রাজনীতি সচেতন বিএনপি ভালোবাসেন কিন্তু প্রত্যেক বিএনপি করে না, তাদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আপনারা যদি ক্ষমতায় যান ভবিষ্যতে যুক্তরাজ্যের নেতাকর্মীদের, যারা নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের ব্যাপারে আপনার দলে কি পরিকল্পনা আছে? জি আমরা এখন আমার নাম আসম মাসুম, আমি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো চিফ আর রানার টিভি নামে আমার এখানে একটা মাল্টিমিডিয়া নিউজ প্ল্যাটফর্ম আছে। আপনি সম্প্রতি বাংলাদেশের বক্তব্যে বলেছেন যে বিএনপিকে মাইনাস করে কোনো কিছু চিন্তা যাতে কেউ না করে। এখনো কি আপনারা এই ধরনের কোনো আশঙ্কা করছেন কিনা যে বিএনপিকে মাইনাস অথবা আপনাদের শীর্ষ নেতা তারেক রহমান সাহেব অথবা বেগম খালেদা জিয়া তাদেরকে মাইনাস করে কোনো কিছু আশঙ্কা আপনারা এখনো করছেন কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। আমি এক এক করে আসি, অনেকগুলো হয়ে গেছে তো একসাথে। আপনার প্রধান যে আপনার প্রবাসীদের ব্যাপারতে উত্তরগুলো আমি দিয়েছি। এরপরে যেটা হচ্ছে যে আপনার ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে আমরা কোনো কিছু করছি কিনা। ইতিমধ্যে আপনারা জানেন যে এই সরকার ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে কমিশন তৈরি করেছেন গুম হয়ে যাওয়া ব্যক্তিদের ব্যাপারে পুরোপুরি তদন্ত করে সেটাকে উদ্ঘাটন করা এবং তার জন্য আপনার অলরেডি এই সরকার কাজ করছে। আমরাও আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা এটা করার চেষ্টা করছি। আপনার আরেকটা হচ্ছে আপনার সাংবাদিক নির্যাতনের উপরে আপনার কথা বলেছেন। সাংবাদিক নির্যাতনটা ছিল পার্ট অফ দ্য হোল থিং, অর্থাৎ এটা একটা অংশ। গোটা জাতির উপর যে নির্যাতন, গোটা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের উপর যে নির্যাতন, তারই একটা পার্ট হচ্ছে আপনার সাংবাদিক নির্যাতন। এবং অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছেন, হত্যা হয়েছেন, খুন হয়েছেন, কয়েক শত সাংবাদিক খুন পর্যন্ত হয়ে গেছেন এই আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে। এবং এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় অস্ত্র। আপনার যারা কথা বলে, যারা লেখে, তাদেরকে স্তব্ধ করে দিতে পারলে কিন্তু ফ্যাসিজম সাকসেসফুল হয়, যেটা তারা কিছুটা সাকসেসফুল করতে পেরেছিলেন। ভয় পেত মানুষ। আমি অনেক সাহসী লোককে দেখেছি তারা কথা বলতে ভয় পেয়েছেন, কারণ যদি ছেলেকে তুলে নিয়ে যায়, মিথ্যা মামলা দেয়, মেয়েকে তুলে নিয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু আপনার রিয়ালিটিস ছিল লাইফ। আমাদের
মালিক ভাইয়ের বাড়ি হামলা হয়েছে, কায়েসের বাড়ি হামলা হয়েছে, আমার বাড়িতে কয়েকবার বোমা পড়েছে, আক্রমণ হয়েছে, আমার গাড়ি ভেঙে দিয়েছে। এটা বাংলাদেশের কমন পিকচার ছিল, আলাদা করে। এবং আপনাকে এরকম নিশ্চয়তা করতে পারি যে প্রত্যেকটা বিষয়ে আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে, এই সরকারও চেষ্টা করছে। একটা কথা বলতে যে একটা সময় দিতে হবে, 3.5 মাস 4 মাসের মতো বোধ হয়, 3.5 মাস হচ্ছে। ইতিমধ্যে একটা ভঙ্গুর একটা ব্যবস্থা, যেখানে পুলিশ ছিলই না বলা চলে, সেখান থেকে আমরা আবার ফিরিয়ে নিয়ে এসে এদেরকে এই বিষয়গুলোকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া, এটা একটা সময় লাগবে। তবে এটা করা হচ্ছে, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করা হচ্ছে। এরপরে আছে আপনার নো ভিসা, এই বিষয়টা আপনি বলেছেন, আমরা এটা নোট করছি। সমস্যা হচ্ছে কি, যখন আপনার একটা ধ্বংস হয়ে গেছে, এভরিথিং ইজ গ্রাউন্ডেড, আপনি এর মধ্যে থেকে যে আবার তুলবেন, এই তুলতে গেলে ইউ নিড সাম টাইম, কিছু সময় লাগবে। ওই সময়টুকু আমাদের সবাইকে দিতে হবে। আমরা অস্থির হলে চলবে না, আমাদেরকে ধৈর্য ধরে সহনশীল, কারণ টলারেন্স কিন্তু আপনার ডেমোক্রেসির একটা মূল বিষয়, এটা একটা প্রাথমিক বিষয়, সেটা আমাদেরকে করতে হবে। আরেকটা কথা জিজ্ঞেস করেছেন যে আমি আয়না ঘরে গেছি কিনা, আপনি জিজ্ঞেস করেছেন। না, আমি আয়না ঘরে যাইনি। আয়না ঘরে না যাওয়ার কোনো আমার একটা কারণ আছে। আমি আপনার এইসব বিষয়গুলো আপনার সহ্য করতে পারি না। আই ক্যানট টলারেট দিস থিংস। যে আয়নাঘরের মধ্যে গিয়ে যাদেরকে যে টর্চার করা হয়েছে, এদের ইতিহাস, এদের ভুক্তভোগী, আমরা নিজেরা তো তার ভুক্তভোগী। আমাকে আয়নাঘরে নিয়ে যায় নাই, কিন্তু আমাকে কারাগারে নিয়ে গিয়ে ফ্লোরে শুইয়ে রেখেছে 29 দিন, যার ভেতরে আপনার একটাই মাত্র আপনার টয়লেট, তা ওপেন টয়লেট, এর মধ্যে আমাদের কাছে। সুতরাং ইটস পার্ট অফ ইট। এটা বিচ্ছিন্নভাবে দেখা, হ্যাঁ, আপনার যেটা আমরা বলি যে আপনার এই যে টর্চার ইন কাস্টোডি, তারপরে আপনার ডিসঅ্যাপিয়ারেন্স, এগুলো আমরা পরিচিত ছিলাম না এই কথাগুলোর সঙ্গে। এটা হাসিনা নিয়ে এসছে, ফ্যাসিবাদ নিয়ে এসছে। এবং আপনার এই মেক্সিকো, আপনার ল্যাটিন আমেরিকা কান্ট্রি, এই দেশগুলোতে আমরা আপনার এই গুম হয়ে যাওয়ার ব্যাপারটা জানতাম, কিন্তু আমরা জানতাম না। এটা আওয়ামী লীগ হাসিনা থেকে নিয়ে এসছে এবং শি হ্যাজ ইন্ট্রোডিউস ইট। এটাকে যেন চিরতরে নির্মূল করা যায়, ভবিষ্যতে কোনো সরকার যেন এই ধরনের কোনো কিছু করতে না পারে, তার চেষ্টাটি আমাদের সকলকে করতে হবে। রহমত ভাই, প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম রহমত আলী। আমার একটা প্রশ্ন হচ্ছে যে বর্তমান সরকার নির্বাচনের ব্যাপারে কোনো নির্দিষ্ট তারিখ এখনো দেয় নাই, আর আপনারা বলছেন যে একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। তো আমার প্রশ্ন, এই যৌক্তিক সময়টা আপনাদের 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এটা আমার জানার আগ্রহ। দ্বিতীয় বিষয়টি হচ্ছে সিলেটে একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, আপনি জানেন, উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এই আন্তর্জাতিক বিমানবন্দরটা নামে আন্তর্জাতিক বিমান আসে, তো আপনাদের সরকার যদি ক্ষমতায় যায়, মাননীয় ফখরুল ইসলাম সাহেব, আমার কথাটা একটু লক্ষ্য করলে ভালো হবে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সিলেটে নামে মাত্র একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এখানে শুধু বিমান ছাড়া কোনো কি অবতরণ করে না। তো আপনাদের দল, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, তাহলে কি এখানে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে এবং অন্যান্য বিমান? ধন্যবাদ। বিমান শুধু সিলেটে যায়, আর অন্য কোনো রাকিব রকিব রকিব ও দুইজন ওদের প্রেস ক্লাবের সেক্রেটারি সিলেটে যায়, আর অন্য কোনো এয়ারলাইন্স যায় না। ছোট ছোট 3টা প্রশ্ন, একটা প্লিজ, যদি একটা প্রশ্ন প্লিজ, অনেকেই আছেন আপনারা, ছোট সম্পূর্ণ একদম ছোট ছোট। এক নম্বর হচ্ছে গুম খুন হত্যা অনেকই হয়েছে, সাগরণী হত্যা এখনো কোনো রাহা হয়নি। আমরা বহুবার দেখেছি যে সাগরণী হত্যাকারী মামলা বিচার ছিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইলিয়াস আলী গুম চলে আসছে। এটা ইলিয়াস আলী ভাইয়ের এই জিনিসটাকে আপনারা সরকারে গেলে কতটুকু তড়িৎভাবে করবেন। আর 3 নম্বর হচ্ছে -3। গতকালও বাংলাদেশের বিভিন্ন পত্রিকা এসে -3 এই পলিসিটাকে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের সাথে কিভাবে আলাপ করবেন? সরি,
অন্তর্বর্তী সরকারের সাথে। ধন্যবাদ। রকিব বলো। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই ইলেকশনে যাওয়ার জন্য হচ্ছে যে প্রসেসটা, যে আপনারা তো বারবার বলতেছেন যে উপদেষ্টারা রুট ম্যাপ দিচ্ছে না, তারা 3-4 বছরের কথা বলতেছে, অনেক সময় 26 সালের কথা বলছে, অনেকে 4 বছরের কথা বলছে। বাট আপনার বিভিন্ন বক্তব্য আমরা সবসময় দেখছি আপনি বলছেন দ্রুত সংস্কার শেষে নির্বাচনের বিষয়টা। মানুষ কিন্তু এই জায়গাটা কনফিউজ, কখন নির্বাচনী রুট ম্যাপে যাবে, কখন ইলেকশনের জায়গায় যাবে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা নির্বাচনের কতদূর প্রস্তুত? কারণ আমরা দেখছি জামাত ইসলাম সব বিভিন্ন দল তারা অলরেডি রাজনৈতিক ময়দানে তাদের এই ইলেকশনটা তারা ভোট করতেছে। আরিফ হইল এই প্রশ্নটা আপনার আমি আগে আপনার লাস্ট প্রশ্নটির উত্তর দিই। বিএনপি একটা রাজনৈতিক দল, 3 বার অতীতে ক্ষমতায় ছিল, আবার ক্ষমতায় যাবে, এটা ইনশাআল্লাহ নিশ্চিত। সুতরাং বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে না, অলওয়েজ প্রস্তুত। কালকে বলবেন কালকে আমি নির্বাচনে যাব, বিএনপি একটা টোটাল পলিটিক্যাল পার্টি, এটা মাথায় রাখতে হবে। শেষ করি আসেন, ওই যদি শেষ করি আসি। সেই সঙ্গে আপনার ছিল যে যৌক্তিক সময় ব্যাপারটা আমরা ইচ্ছে করেই যৌক্তিক কথাটা বলছি, কারণ ড্রাইভিং সিটটা হচ্ছে ডক্টর ইউনূসের, এবং ওনাকেই বলতে হবে যদি কবে ইলেকশন করতে চান। আমরা বারবার বলছি যে আপনি যৌক্তিক অর্থাৎ সংস্কার তো আমরা চেয়েছি, তাহলে আমাদের কথা খুব স্পষ্ট, কিন্তু আমরা বলছি যে ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে। অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক কোনগুলো? প্রথমটা হচ্ছে আপনার নির্বাচন ব্যবস্থা, ইলেকশন সিস্টেম। নাম্বার 2 ইজ ব্যুরোক্রেসি অ্যান্ড ল অ্যান্ড অর্ডার সিস্টেম, অর্থাৎ একদিকে আমলাতন্ত্র, অন্যদিকে আপনার আইন শৃঙ্খলা বাহিনী, এই দুটার সংস্কার করতে হবে। 3 নম্বর জুডিশিয়াল রিফর্ম, অর্থাৎ বিচারের যে বিষয়গুলো আছে এটা একেবারে নষ্ট করে ফেলেছে, পলিউট করে ফেলেছিল, ওই জায়গাটাকে আবার আমাদেরকে ফিরিয়ে আনতে, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিত যদি হয় সেটা করতে, এটা যেমন ন্যূনতম। আরেকটা আছে যেটা আমরা মনে করি যেটা ন্যূনতমটা করা সম্ভব, হচ্ছে যে অর্থনীতিকে তার একটা মূল একটা আপনার রেলের মধ্যে ওঠানোর চেষ্টা করা, যেখানে দুর্নীতি, চুরি, লুট, মেগা প্রজেক্ট করে চিন্তা করতে পারেন একটা দেশে প্রতি বছর 28 লক্ষ কোটি টাকা ডলার 28 লক্ষ কোটি ডলার পাচার হয়ে গেছে, মোট 280 আপনার বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। সেই দেশে আমাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। আজকে আমরা চেষ্টা করছি, সবাই মিলেই চেষ্টা করছি, আই এম নট ব্লেমিং এনিবডি, আমরা সবাই মিলে চেষ্টা করছি যেটা আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি। শুধু একটু ধৈর্য ধরেন, একজন থেকে কথা বলবে, আপনার বিভিন্ন কথা বলছে, অনেকেই বলছে যে 2 বছর, 4 বছর, 3 বছর, আমরা কিন্তু কোনো বছর বলিনি, আমরা মাসও বলিনি, আমরা বলেছি যৌক্তিক সময়। ওই কথাটাই আমার কাছে মনে হচ্ছে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমরা চাই জাস্ট বিকজ হি ইজ ড্রাইভিং দ্য কার, ডক্টর ইউনূস, উনি বলবেন যে উনি কবে নির্বাচনটা করতে পারবেন। উনি বলেছিল, তাই তার মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে তিনি নির্বাচনের তারিখ দেবেন। মাননীয় উপদেষ্টা, আমার নাম তাইসির মাহমুদ। মাননীয় মহাসচিব, আমার নাম তাইসির মাহমুদ, আমি সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি। আমার প্রশ্নটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। বাংলাদেশে যে কোনটি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হয়েছে। বিগত সরকার, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেওয়ার পরেই যে কোনটি নির্বাচন হয়েছে সেগুলো নিয়ে প্রস্তাবিত নির্বাচন ছিল, ভোটারের নির্বাচন ছিল, কিংবা তাজুদের সময় ভোট দেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে আমরা চাই যে তত্ত্বাবধায়ক সরকারটা ফিরে আসে। এই ইন্টারিম গভর্নমেন্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বহালের কোনো সুযোগ আছে? যদি সুযোগ না থাকে, আপনারা যেহেতু একটা ক্ষমতায় আসবেন এবং আসেন, তাহলে এসেই কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরে আসবে? আমরা সংবিধানে এটাকে এক উত্তর দিয়ে আমরা এটাকে সংবিধানে পার্মানেন্টলি বসানোর জন্য প্রস্তাব দিয়েছি। আচ্ছা, একটা সেকেন্ড, আপনার মানে তার অনেক দিন ধরে অনেক সময় ধরে কথা বলেন তো না।
আপনার বক্তব্যতেই আমরা শুনেছি যে আপনি বলেছেন যে গত 15 বছর আপনারা বিদেশিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা শুনে নেয়। আমরা সম্প্রতি দেখেছি যে ভারতের 5ই আগস্টের পর থেকে ভারতীয় লবি বর্তমান সরকার তথা এই সরকারকে যারা সমর্থন করেছে তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এদেশে পার্লামেন্টে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ ইসলামিক স্টেট হয়ে গেছে এরকম একটি বক্তব্য আমরা দেখেছি। এই ক্ষেত্রে আপনারা, আমরা মনে করতেছি যে বিএনপি ক্ষমতায় আসবে, প্রস্তুতি নিচ্ছেন যদি আপনারা ক্ষমতায় আসেন, ভারতীয় লবিতে স্ট্রং, তারা যে আপনাদের বিরুদ্ধে প্রচারণা করবে বন্ধে আপনারা কতটুকু কার্যকর ভূমিকা নেবেন? বিগত 15 বছর আপনাদের যারা দলীয় নেতাকর্মী আছে এদেশে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে কিনা, এবং এই পার্লামেন্টে বিভিন্ন আইএপির সাথে গুরুত্বপূর্ণ তাদের সম্পর্ক রয়েছে, কিন্তু তারা সেটাতে ব্যর্থ হয়েছেন কিনা, তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন কিনা এই লবিদের বিরুদ্ধে? তুমি কইবানি এটা একটু দিয়ে একটু যে এই ধরনের মানসিকতাটা বোধহয় আমাদের একটু আপনার আস্তে আস্তে সরাতে হবে। যে আপনার পশ্চিমা বিশ্ব বা ভারতে বা মুখখানে লবিং করেই আমাদেরকে সাকসেস আনতে হবে, এবার তো তা হয়নি। তা আমরাই করেছি, ছেলেরাই করেছে। ওই দিনটা কোনো দেশ দরকার হয়নি তো আমাদের, তাই না? লবিস্ট নিয়োগ করার ব্যাপারটা ইররিলেভেন্ট আমার কাছে মনে হয়। আমরা এই ব্যাপারটাকে মনে করি এটাকে ভিন্ন ব্যাপার। লবিস্ট নিয়োগ করে যে কিছু হয় না তার প্রমাণই বার হয়েছে। আমেরিকার মতো লবিস্ট তো কেউ নিয়োগ করে নাই। কত কোটি কোটি ডলার তারা ব্যয় করেছে লবিস্ট নিয়োগ করে। কুড দে সেভ আমলি? নো, ইটস দ্য পিপুল। তো আপনার মূল কাজটা হবে পিপুলের কাছে যাবেন। হ্যাঁ, জনমত তৈরি করবেন, বিশ্বাসী জনমত তৈরি করবেন। আপনারা দেশে আছেন, দেশের, আমি বিএনপির পক্ষে বলি না, গণতন্ত্রের পক্ষে আপনারা কথা বলবেন, সেটা এস্টাবলিশ করবেন। সেটা করলে আপনারা করেছেন, আপনারা কম কাজ করেননি এখানে। আপনারা যেভাবে মাইলের পর মাইল হেঁটেছেন, গণতন্ত্রের দাবিতে হেঁটেছেন, কাজ করেছেন, আপনাদের নেতারা বা আপনাদের লোকজন যারা দেশে ফিরে গেছে তাদের অত্যাচার নির্যাতন হয়েছে, ইউ হ্যাভ অলসো পেইড দ্য প্রাইস। সুতরাং এটা আমাদের সামগ্রিক দায়িত্ব, শুধু একটি দল না, সামগ্রিক দায়িত্ব দেশের ভাবমূর্তিকে রক্ষা করার জন্য। আপনার দেশে গণতন্ত্রের এই আমাদের দাবিটা কিন্তু কোনো দলের দাবি না ভাই, এটা বিএনপির দাবি না যে গণতন্ত্রের রেস্টোরেশন করতে হবে। এটা হচ্ছে আমাদের জাতির দাবি যে আমরা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি চাই, আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চাই। কে কি বললো না বললো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমি আমার কথা বলবো, আর আমি যদি সরকারে থাকি আমি আমার সমস্ত শক্তি দিয়ে কথা বলার অধিকারটাকে আমি নিশ্চিত করবো। দ্যাট ইজ ডেমোক্রেসি। আমার নাম আলাউল খান শাহিন, আমি হেড অফ নিউজ বাংলা টিভি। ধন্যবাদ আপনাদের আজকের আয়োজনের জন্য। আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশের আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য, বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন 2018, এটার জন্য আমাদের সহকর্মীরা আসলে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। আপনারা যদি, আপনার দল যদি ক্ষমতায় আসে, এই আইনটিকে আপনারা বাতিল করবেন? অলরেডি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা বাতিলের ঘোষণা দিয়েছি, সরকার ঘোষণা দিয়েছে অলরেডি। আসসালামু আলাইকুম, আমার নাম ইসফা জামাল, আমি স্পেকট্রাম বাংলা রেডিও এবং এখানে LV24 একটি টেলিভিশন আছে, ওটা নিউজ অ্যাপ। আমার প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণত সংবাদে, রেডিও টেলিভিশনের সংবাদ পাঠ করে থাকি যে বাংলাদেশে এখন বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে টানাপোড়েন চলছে। মানে মহাসচিব, এই টানাপোড়েন শব্দটি কতটুকু সত্যি আমরা একটু জানতে চাই। থ্যাংক ইউ। এগুলো যদি আপনারা লিখতে না পারেন তাহলে আপনাদের পত্রিকা বা টিউন চলবে কি করে? এগুলো লিখতে হবে না। এখানে টানাপোড়েন চলছে, মুখখানে অমুক চলছে, অমুককে অমুক কথা বলেছে। আপনি একজন রাজনীতিবিদের সঙ্গে কথা বলছেন, রাজনীতিবিদ তার রাজনীতি নিয়েই কথা বলবে, তাই না? আমার মনে হয় আমি উত্তরটা দিয়েছি। ধন্যবাদ। আমি বাংলাদেশের প্রতিনিধি। আমার প্রশ্নটা হচ্ছে, একসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মিডিয়াগুলোতে নিষেধাজ্ঞা ছিল,
কোনো বক্তব্য প্রচারে। এখন সাবেক প্রধানমন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে, এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, এটাতে মিডিয়ার কোনো হস্তক্ষেপ, স্বাধীনতা হস্তক্ষেপ হয়েছে কিনা। আরেকটা ছোট প্রশ্ন হচ্ছে, আমরা বারবার শুনি তারেক রহমান দেশে যাবেন, আপনার কাছ থেকে আসলে জানতে চাই উনি কখন আসলে দেশে যাবেন, কোনো জটিলতা রয়েছে কিনা। দল যখন ধন্যবাদ। দল যখন মনে করবে তার এই মুহূর্তে যাওয়া প্রয়োজন, সেই মুহূর্তে উনি চলে যাবেন। এক, দুই নম্বর, সবাই জানেন যে তার কতগুলো লিগ্যাল ইস্যুজ আছে, সেই ইস্যুগুলোর কাজ হচ্ছে, কাজ শেষ হলে উনি দেশে চলে যাবেন। ধন্যবাদ জনাব মহাসচিব। আমার নাম সাইদুল ইসলাম, আমি প্রথম আলো লন্ডন প্রতিনিধি। এই দেখে দাঁড়াবে আপনার কাছে আমার জানতে চাওয়া, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন পদ্ধতি এসেছে যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন দেওয়ার জন্য অনেকগুলো রাজনৈতিক দল দাবি জানিয়েছে। আমরা যতটুকু জানি যে বিএনপি এখন পর্যন্ত সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যাপারে একমত হয়নি। আপনি কাইন্ডলি আপনার না প্লিজ আপনার প্রশ্নটা আবার আপনি রিপিট করেন। আমি সাইদুল ইসলাম, আমি দৈনিক প্রথম আলো লন্ডন প্রতিনিধি। বাংলাদেশে সম্প্রতি নির্বাচন পদ্ধতিতে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যাপারে বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রত্যেকটা দেশ তার নিজস্ব আপনার একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। আমরা ওয়েস্টমিনিস্টার ফর্মে আমরা গণতন্ত্র আমাদের দেশে চালু, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে, যখন ব্রিটিশরা আমাদের তখন থেকে কিন্তু আপনার এই এক ব্যক্তি একটা ভোট সেইভাবেই আপনার চলে এসছে। আমরা উই হ্যাভ বিকাম ইউজ টু ইট। আপনার ইউরোপে যেটা সম্ভব, আপনার ইংল্যান্ডে নাই কেন সংখ্যানুপাতিক, কেন নাই? বাট দ্যাট বিকজ দ্যাট ডাজন্ট স্যুট ইংলিশ পিপল। ঠিক একইভাবে সংখ্যানুপাতিক যে আপনার ধারণাটা, এটা আমাদের বাংলাদেশকে স্যুট করে না, আমরা মনে করি। ইটস আওয়ার ভিউ। এবং আমাদের বেশিরভাগ রাজনৈতিক দলগুলোই এটা মনে করেন। কিছু সংখ্যক আপনার রাজনৈতিক দল আছে, ব্যক্তি আছেন যারা হয়তো একটু অ্যাডভান্স চিন্তা করেন অন্যভাবে। ইউরোপে এটা কয়েকটা দেশে আছে, কিন্তু আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে আপনার খুব কম দেশে আছে, একমাত্র নেপালে করেছে। আর নেপাল ইজ ফেসিং দ্য ক্রাইসিস এভরি ইয়ার। এই একটা কারণে নেপালের গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে, ফলে স্টেবিলিটি যেটা, স্থিতিশীলতা যেটা, সেটা খুব কম থাকছে। ধন্যবাদ। মাননীয় মহাসচিব, আমি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক সুরমা নিউজকে। আমার প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এবং শেখ হাসিনা ভারতে অবস্থানকালীন সময়ে বাংলাদেশ বিরোধী নানান ষড়যন্ত্র করে যাচ্ছেন এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ হাই কমিশন ভারতে হামলা করা হয়েছে এবং ভারতের বিভিন্ন উগ্রপন্থী দল বাংলাদেশে মার্চ করার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আমরা আপনার স্পষ্ট বক্তব্য জানতে চাই এবং বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কী হবে, এ ব্যাপারে আমরা সুস্পষ্ট বক্তব্য জানতে চাই। আমার সুস্পষ্ট, একটা রাজনৈতিক দলের রাজনীতি, তার আপনার স্ট্র্যাটেজি, কৌশল, রণকৌশল বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন হয়। এখন যে বিষয়টা এসে দাঁড়িয়েছে যে ভারতের যে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে, এটা তো তাদের ব্যাপার। আমরা যেটা সবচেয়ে যেটা মূল আপনার একটা মৌলিক নীতি আছে, সেই নীতি হচ্ছে আশ্রিত ব্যক্তি কখনো কথা বলবে না, কিন্তু তিনি কথা বলছেন। এটা আমরা প্রতিবাদ করেছি, অপোজ করেছি, এমনকি এই গভর্নমেন্টও প্রতিবাদ করেছে। সুতরাং এটা অত্যন্ত পরিষ্কার যে ভারতের সঙ্গে আপনি যখন আমার প্রতি কী নীতি হবে, ভারতের সঙ্গে কী নীতি হবে সেটা নির্ভর করবে আপনার আমাদের প্রয়োজনের উপরে, তাগিদের উপরে, কী সমস্যা হয় তার উপরে। কিন্তু আমার সোভারেন্টিতে, আমার সার্বভৌমত্বের পরে যদি কোনো হাত পড়ে, সেটা আমরা কোনোদিনই সহ্য করব না। এবং আমরা খুব পরিষ্কার করেই বলেছি যে আমার ভেতরের, আমার দেশের কাজ আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেবে না। এখানে যে কেউ আমাকে ডিকটেট করবে, ওই বড় দাদাগিরি করবে, সেটা আমরা কখনোই মেনে নেব না। এবং আমরা যে 1971 সালে স্বাধীন করেছি, সেই স্বাধীন করেছি কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। এটা খুব পরিষ্কার করে বলা হচ্ছে সকলকে। একটা কথা মনে রাখতে হবে যে আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি, ওটাও মাথায় রাখতে হবে তো,
বেরিয়ে এসছি কেন? যে তারা আমাদের সঙ্গে বৈষম্য করেছে, তারা আমাদের অন্যায় করেছে, অত্যাচার করেছে। আজকে আরেকটা দেশ 15 বছর ধরে সেই তার প্রভাব খাটিয়েছে এই সরকারের উপরে, হাসিনা সরকারের উপরে। সুতরাং সেই ক্ষেত্রে তো নিঃসন্দেহে আমাদের দেশের মধ্যে আমরা যারা দেশপ্রেমী দলগুলো আছি, রাজনৈতিক দলগুলো আছে, ব্যক্তি আছি, আমরা কোনো মতেই এটাকে মেনে নেব না যে আমার দেশের ভেতরে কেউ আপনার হস্তক্ষেপ করবে এবং সেটা আপনারা প্রশ্নে উঠতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মহাসচিব। আমার নাম আরিফ মাহফুজ, আমি 71 টেলিভিশন এবং মানব জমিন লন্ডন প্রতিনিধি। আমার ছোট্ট প্রশ্ন একটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে দেখেছি যে শ্বেতপত্র বের করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বিলিয়ন বিলিয়ন অর্থ পাচার হয়েছে। সেই অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনার সাজেশন জানতে চাইব। পাশাপাশি আজকে পরিকল্পনা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুল মাহমুদ বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখবেন। আগামী 1 বছর আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা দিয়েছি। আপনার প্রশ্নটা যে নির্বাচন কবে হবে সেই প্রশ্নের উত্তরটা আমরা ইতিমধ্যে দিয়েছি। পাশাপাশি আমি শেষ করে ফেলি, আমরা জানতে পেরেছি আগামীকাল যুক্তরাজ্য আওয়ামী লীগ একটি সভা করবে, সেখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ভাষণ দেবেন। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি যদি এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে দাবি করি তাহলে তাহলে আপনি কি মন্তব্য করবেন? শোনেন, বহুদিন আগে এটা একটা আপনার মানে ঠিক যুক্তিসঙ্গত আপনার একটা বিষয় না। বহুদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতি এটিএম আফজাল তিনি শেখ হাসিনাকে বলেছেন রং হেডেড। রং হেডেড লেডি, তুমি যখন যা খুশি তাই বলে যান। এখন যেহেতু একটা আপনার জীবনের মায়া আছে নিয়ে তিনি আছেন, এতই যদি মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের ভালোবাসা উনি ফেস করেন না কেন এসে? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন দেশ ছেড়ে চলে যাননি, আর উনি প্রত্যেকবার দেশ ছেড়ে চলে গেছেন, পালিয়ে গেছেন, লিভিং এ সাইড হার পার্টি। তার দলের সঙ্গে নেতাকর্মীদের কী অবস্থায় আছে না আছে কিচ্ছু না জেনে তিনি পালিয়ে গেলেন। তো এইকে আপনারা এখনও প্রধানমন্ত্রী বলে কথা বলবেন আমাকে? ওই একই কথা হলো তো। যারা বলছে তারা তো সেই অবস্থার মধ্যেই পড়ে। ধন্যবাদ। আমি জাগত মাহবুব আলী খানসুর, জাগো নিউজের প্রতিনিধি। আমার প্রশ্ন হচ্ছে আমরা দেখেছি যে বিএনপি এবং জামাতের দীর্ঘদিন সরকার হয়েছিল এবং তার একসাথে সরকার গঠন করেছে এবং আন্দোলন করেছে। পরবর্তী নির্বাচনে কি আপনাদের বিএনপি জামাতের কোনো একসাথে সরকার গঠনের পরিকল্পনা আছে কিনা? এবং আমি এই উত্তরটা দিয়েছি ভাই, মানে আই ডোন্ট নিড টু রিপিট ইট। আর দুইটা কোয়েশ্চন নিব আমরা দুইজনের কাছ থেকে। মহাসচিব সাহেব খুব অনেক সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম শামরুল রাসেল, আমি এটিএম বাংলা ইউএস স্টাফ রিপোর্টার। প্রথমেই বলবো আপনি আমার খুব একজন পছন্দের রাজনীতিবিদ। ধন্যবাদ। যেটা হচ্ছে মাননীয় মহাসচিব, আপনাকে যেটা আমাদের সিনিয়র সাংবাদিক তারাও জানতে চেয়েছিলেন যে বিষয়গুলো হয়তো বা আন্দোলনের প্রয়োজনে এড়িয়ে যাওয়া হয়েছে, কিন্তু আসলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা 111 পরবর্তী বা 111 দেখেছিলাম যে -2 এর একটা ফর্মুলা বাংলাদেশে বাজারে করা হয়েছিল, তো সেটা ওই সময় হয়নি। বাংলাদেশের মানুষ সবসময় রাজনৈতিক দলদেরকে পছন্দ করে, যেমন আপনাদেরকে বিএনপি একটা বড় মাপের একটা সংগঠন। তো যেটা এখন আজকে জানতে চাইবো যে যদিও ডক্টর ইউনূস সাহেবের প্রতি আপনাদের পূর্ণ আস্থা রয়েছে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। যদি এই নির্বাচনটা খুবই বেশি লঙ্গার দেরি হয়ে যায়, -2 বা 3 ফর্মুলায় চলে যায়, তখন আপনারা বিএনপির পক্ষ থেকে কি করবেন? আপনাকে আমার মনে হয় উত্তরটা আমি পাবলিকলি দিয়েছি। বিএনপিকে মাইনাস করার ক্ষমতা আল্লাহ তাআলা ছাড়া আর কারোরই নাই। একই প্রশ্ন। প্লিজ শুনি কি বলছে। বাংলাদেশের বর্তমানে ব্যাপক হারে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য সম্প্রচার করা হচ্ছে। আমরা বিদেশে এই অপতথ্য রোধে বিএনপির কোনো রিসার্চ সেল গঠন করবে কিনা বা হবে কিনা। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, বিরুদ্ধে বর্তমানে ভারত ভয়ঙ্করভাবে ষড়যন্ত্র করছে, সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব নিয়ে। সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসলে যে সকল দেশের সাথে পরমাণু শক্তিশালী দেশ আছে
সেসব দেশের সাথে বাংলাদেশের কোনো চুক্তি করা হবে কিনা এরকম বহির্বিশ্বের আক্রমণের থেকে প্রতিহত করার জন্য? ধন্যবাদ। আমার মনে হয় আমরা এই উত্তরটা আমার মিটিংয়ের মধ্যে দিয়েছিলাম যে আপনার অপতথ্য, আপনার কুতথ্য এবং আপনার ভুল ফেক নিউজ এগুলোকে প্রতিরোধ করার জন্যে এটা টেকনোলজির ব্যাপার আপনারা জানেন সবাই এখন। এর জন্য যেটুকু টেকনোলজির সাহায্য নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি। তার জন্য যে সমস্ত ব্যবস্থা আমরা চেষ্টা করছি। তা আপনাদের একটা দায়িত্ব আছে যারা আপনার প্রবাসী আছেন, এগুলোকে ফেস করার জন্য বিশেষ সাংবাদিক যারা আছেন, যেটাকে আপনারা মনে করবেন যেটা সত্য নয় তার বিরুদ্ধে কথা বলা আপনাদের দায়িত্ব বলে আমি মনে করি আর কি। রিয়েল রেসপন্সিবিলিটি আছে, তাই না? তো ঠিক আছে। আর আমার মনে হয় আপনারা শেষ করেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দিয়েছি, একই প্রশ্ন রিপিট করবেন না প্লিজ। এটা কি? আমি উত্তর দিয়েছি, আপনারা ভুলে যাচ্ছেন। আচ্ছা দিয়েছি আমি কেন, আমি কিভাবে দিয়েছি আমি বলি। না আমি দিয়েছি, শোনেন প্লিজ লিসেন। আমি যেটা বলবো সেটা শুনবেন একটু প্লিজ। আমি বলেছি যে আমাদের সমস্ত নেতা কর্মীরা প্লিজ একটা কথার উত্তর দিয়ে দিই, আমি ধৈর্য ধরবেন। আপনারা এখনই অসহনশীল হয়ে গেলে তো চলবে না। আপনি যেটা বলেছেন এটার উত্তর আমি দিয়েছি। আমি দিয়েছি যে আমরা সমস্ত নির্যাতিত নেতাকর্মীদের, আমাদের নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিব ভবিষ্যতে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা সমস্ত মানুষজনদের আমাদের মধ্যে আমরা যাচ্ছি, আমাদের নেতারা যাচ্ছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি সহযোগিতা করছেন, সাহায্য করছেন, আমরাও দিচ্ছি, আমরা এটা করছি এবং এটা নিঃসন্দেহে আমরা সকলের আগে এই কাজগুলো হাতে নেব। ধন্যবাদ। আমার নাম জাহিদ কাজী। প্রশ্ন ছিল যে বিএনপি যে রাষ্ট্র গঠনে ৩১ দফা ঘোষণা করেছে তার ৪ নম্বর দফাতে বলা গেছে যে পরপর ২ ভাগে প্রধানমন্ত্রী হতে পারে না। এবং বিএনপি কর্মকাণ্ড এবং কর্মসভা এসে মনে হচ্ছে বিএনপি এই ৩১ দফা এবং রাষ্ট্র গঠনের যে কর্মসূচি তাতে ওনারা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির যে স্টাইল এটা ফলো করছে। আমার প্রশ্ন হচ্ছে যে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিতে কিন্তু পরপর ২বার প্রধানমন্ত্রীর লিমিটেশনটা নাই। এখন এই একজন ব্যক্তি কয়বার প্রধানমন্ত্রী হবে? বেশিরভাগ দেশে এই ধরনের, হয়তো আমেরিকা থাকতে পারে, কিন্তু রিসেন্টলি একটা লিবারেল ডেমোক্রেসির একটা ইন্ডেক্সেও কিন্তু আমেরিকার ডেমোক্রেসির রেটিং খুব নিচে। তো আমার প্রশ্ন হচ্ছে যে পরপর ২বার প্রধানমন্ত্রী হওয়ার যে লিমিটেশন, এটা কতটা ডেমোক্রেটিক? কারণ জনগণ নির্ধারণ করবে একজন। আমি এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিই। আমরা তো এখন ডেমোক্রেসি শুরুই করতে পারলাম না। উই জাস্ট গোইং টু স্টার্ট ইট। এবং এই ডেমোক্রেসির এক একটা দেশে এক এক রকমের আপনার তার প্রয়োজনীয়তা অনুসারে থাকে। আমাদের দেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক সংস্কৃতি, এর মধ্যে দিয়ে আমরা মনে হয়েছে যে একজন ব্যক্তি যদি ২বার পরপর প্রধানমন্ত্রী হয় তাহলে কর্তৃত্ববাদ এর সম্ভাবনা অনেক বেশি হয়। যেই কারণে আমরা ওই জায়গা থেকে আমরা বলেছি যে আমাকে একটু দয়া করে একটু ভাই প্লিজ ওই জায়গাগুলোতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা প্র্যাকটিস করব। কারণ আমাদের, আমি যেটা বললাম আপনাকে, যে বারবার যেটা হয় কর্তৃত্ববাদ বৃদ্ধি, এটা সারা বাংলাদেশের মানুষের মধ্যে এটা একটা চাহিদা আছে, যে কারণেই আমরা ঠিক আছে। পরে দেখা যাবে যদি আবার বাংলাদেশের মানুষ মনে করে যে না কমপ্লিটলি ওয়েস্টমিনস্টার স্টাইলে যাবে, তখন যাবে। মহাসচিব চৌধুরী, এডিটর সানরাইজ টুডে। ৭৫ পরবর্তী পট পরিবর্তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ক্ষমতা প্রভাব এবং ওনার যে ভবিষ্যৎ আছে, এটি যদি বাংলাদেশে যথাযথভাবে বাস্তবায়ন করার সুযোগ পাওয়া যেত, তাহলে অবশ্যই বাংলাদেশ যে আন্তর্জাতিক বিশ্বে গণতান্ত্রিক একটি রাজনৈতিক দেশ এবং গণতন্ত্র চর্চার একটি দেশ হিসেবে পরিণত হয়। আমরা দেখলাম ভাই আপনি আপনার প্রশ্নটা করেন। আমার গত বেশ কয়েকদিন আগে ভারতে বিএনপির একটি প্রতিনিধি দল গিয়েছিল এবং ভারতে গিয়েছিলেন। ভারতে বিএনপির কোন প্রতিনিধি দল গেছে? আমি মুসলিম মাহমুদ চৌধুরী সাহেবের নেতৃত্বে এবং আমাদের এখানকার হুমায়ুন সাহেব ছিলেন,
এটা বোধহয় আপনাদের সোশ্যাল মিডিয়ার খবর, আমাদের জানা নাই, প্রথম আলোতে রিপোর্ট আমি আমাদের জানা নাই। প্রশ্নটা ছিল যে ওনারা বলেছিলেন পরবর্তীতে বিএনপির ভারত নীতি করছিল। ওটা আপনি বলছেন বোধ 10 বছর আগের কথা, 10 ইয়ার্স। নো ওয়ে, আমার জানা নাই এবং এই ধরনের কোনো কথা এর মধ্যে কেউ বলেননি। এটা অনেক আগে, প্লিজ, অনেক বছর আগে একটা টিম গিয়েছিলেন, সে হুমায়ুন সাহেবও ছিলেন, আমার কুরেশ সাহেব গিয়েছেন, সেইখানে আপনার কিছু কথা হয়েছিল, ওটা এখন অপ্রাসঙ্গিক। আমার নাম শাকিল হোসেন, আমি এবি নিউজের এডিটর এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের একজন সদস্য। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই বলেন যে বাংলাদেশে বিএনপি যদি ক্ষমতা আসতে চায়, সবচেয়ে বড় একটা ফ্যাক্টর রয়েছে যেটি আমরা আলোচনায় আনি না, সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে নির্যাতন করে এই দেশে পাঠানো হয়েছিল, চিকিৎসার জন্য এসেছিলেন। যারা নির্যাতন করেছিল তারা এখনো কিন্তু খুবই অফ। সাথে বিএনপির লোকসাংখ্যা কতটুকু হয়েছে? বিএনপি আসলে এখানে খুব পরিষ্কার করে বলতে চাই, কোনো বাহিনীর সঙ্গে বিএনপির কোনোদিন কোনো সমস্যা হয়নি। এটা খুব স্ট্রেইট অ্যান্ড সিম্পল অ্যান্সার আমি দিচ্ছি আপনাকে। কোনো বাহিনীর সঙ্গে বিএনপির কোনোদিন কোনো সমস্যা হয়নি, ব্যক্তির সঙ্গে হতে পারে, এবং সেখানে সেই ব্যক্তিদেরকে তার আপনার চিহ্নিত করা হচ্ছে, আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হবে। আমি প্রতিবেদনের বিষয়ে আপনি যদি আপনার মতামত জানান, আপনার জন্য এটা কি এটা হয়ে গেছে, ডান। আপনি কি এইটার কথা বলছেন? এটা আমি আপনার সঙ্গে আলাদা কথা বলবো। আসসালামু আলাইকুম মাননীয় মহাসচিব সাহেব, আপনাকে দেখে ভালো লাগছে, কারণ এর আগে এক বিজয় দিবসে আপনি জেলে ছিলেন, খুবই আমরা আহত হয়েছি। এখন মুক্ত দেশ, আমরা যারা প্রবাসী থাকি আমরা খুশি, তারপরেও প্রশ্নটা আমার খুবই ছোট, সেটা হচ্ছে আমরা যারা প্রবাসী তারা দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রামে যতটুকু পেরেছি দিয়েছি, এখন আমাদের যে জমি জমা এই ফ্যাসিস্ট স্বৈরাচার দখল করেছে সেটা উদ্ধার করতে যদি আমাদের আইনের আশ্রয় নিয়ে আমাদের মতো করে করতে হয়, অসম্ভব ব্যাপার। আপনাদের সহযোগিতা প্রয়োজন, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা এটা একটা সেল করেছি, সেই সেলের মাধ্যমে আমাদের কাছে যে অভিযোগগুলো আসবে সেগুলোকে আমরা আমাদের লয়ার দিয়ে অন্যান্যভাবে আমরা ব্যবস্থা নেব। ও সিলেট, সিলেট তো সবচেয়ে প্রিভিলেজ, যাই হোক ওটা অবশ্যই হবে ইনশাল্লাহ। আমার এখনো মনে আছে আমাদের সাইফুর রহমান সাহেব যখন আপনার ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমি তখন আপনার এই সিভিল এভিয়েশন স্টেট মিনিস্টার ছিলাম, তো আই হ্যাড দ্য প্রিভিলেজ টু অ্যাকম্পানি হিম টু ওপেন দ্য আপনার ওসমানী এয়ারপোর্ট। তো যা কিছু হয়েছে বিএনপির সময় হয়েছে, বিএনপির সময়ই সে এক্সটেনশন হয়েছে, বিএনপির সময়ে আপনার এই যে সিলেটের ব্যাপারটা আপনার কনফার্ম করা হয়েছে, যারা যাবেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। নিঃসন্দেহে আমরা অতীতে সামনের দিকে আমরা আরও অনেক কাজ করার চেষ্টা করব। বাতিল হয়েছে অলরেডি, সরকার বাতিল ঘোষণা করেছেন। হ্যাঁ অবশ্যই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এখন কি করতে হবে?